তৃতীয় ভাষা বাধ্যতামূলক করবার আগে আমাদের নজর দেওয়া উচিত কেন প্রাথমিক পাশ করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারে না। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কারণ তিনি নিত্য প্রয়োজনীয় এবং কৃষি পণ্যের উপর উৎসে কর কমিয়েছেন 5%, 2% এবং 1% হারে যেটা উৎসে কর ছিল সেটাকে উনি 0.5% নামিয়ে এনেছেন, এবং যে কারণে চাল ডাল সহ যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের কিনতে হয় সেগুলোর দাম কমবে বলেই আমি আশা রাখি। এইবার মাননীয় স্পিকার, আমি একটা গল্পে আসি। একজন সংসদ সদস্য, ওনার নাম ধরে নিলাম মফিজ, সেই বেচারার মাসে বেতন 1,76,000 টাকা। এর বাইরে তার কোনো গার্মেন্ট ব্যবসা নাই, তার কোনো ইয়াবা ব্যবসা নাই, তার কোনো অস্ত্রের ব্যবসা নাই, তার কোনো অবৈধ ব্যবসা নাই। কিন্তু তার স্বপ্ন হলো ঢাকা শহরে 3 একর জায়গার উপরে প্রাসাদোপম বাড়ি তৈরি করে সামনে একখানা সুইমিং পুল নিয়ে সেখানে হরিণ এবং ম্যাকাও পাখি পুষবার। কিন্তু মাননীয় স্পিকার, তার এই 1,76,000 সৎ পয়সার টাকায় কি ঢাকা শহরে 3 একর জায়গায় প্রাসাদোপম বাড়ি মেনটেন করা, তৈরি করা সম্ভব নয়। ঠিক একইভাবে মাননীয় স্পিকার, যখন 9,38,000 কোটি টাকার বাজেট আসে তখন আমরা বুঝতে পারি এই বাজেটটি কিভাবে বাস্তবায়িত হবে। এর মধ্যে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। এনবিআর এর ঘাড়ে দেয়া হয়েছে 6,04,000 কোটি টাকা উত্তোলনের দায়, যেটা মোট আয়ের 86.9%। যদি 2025-26 অর্থ বছরের দিকে তাকাই মাননীয় স্পিকার, আমরা দেখব এপ্রিল পর্যন্ত 3,26,000 কোটি টাকার বেশি এনবিআর আদায় করতে পারে নাই। সেই এনবিআর কে যদি আমরা 3 লক্ষের দ্বিগুণ 6 লক্ষ কোটি টাকা আদায়ের দায় চাপিয়ে দেই, এনবিআর এর পক্ষে কি করে সেটা আদায় করা সম্ভব আমার মাথায় ঢুকে না। তাহলে যে 2,43,000 কোটি টাকার ঘাটতি বাজেট, এনবিআর যদি 6 লক্ষ কোটি টাকা তুলতে না পারে কর হিসেবে, সেই ঘাটতি আরো বাড়বে। আর ঘাটতি মেটানোর রাস্তা আছে মাত্র 2টা। এক হলো দেশের ব্যাংক থেকে ঋণ নেয়া, 2 হচ্ছে বিদেশ থেকে ঋণ বা অনুদান নেয়া। দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,12,000 কোটি টাকা। এনবিআর তার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে ঘাটতি বাড়ার সাথে সাথে ব্যাংক খাত থেকে ঋণ নেয়ার পরিমাণও বাড়বে। আর সরকার যখন ব্যাংকিং খাত থেকে ঋণ নেয় মাননীয় স্পিকার, যাদের অর্থনীতির ব্যাপারে ন্যূনতম ধারণা আছে তারা সকলেই বুঝতে পারবে যে তখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ অটোমেটিক্যালি কমে যায়। 25 নভেম্বর 2025 প্রথম আলোর খবর বলছে, বিনিয়োগে এতটা মন্দাবস্থা আগে দেখেনি বাংলাদেশ। জ্বালানি সংকট, আর্থিক খাতের দুরবস্থা, উচ্চ সুদ হার, উচ্চ মূল্যস্ফীতির সাথে যুক্ত হওয়া অস্থিরতা ও অনিশ্চয়তা সবকিছুই ভূমিকা রেখেছে। অথচ অর্থনীতি যে গর্তে পড়েছে সেখান থেকে তুলবার জন্য বিনিয়োগ ছাড়া সরকারের হাতে আর কোনো রাস্তা নাই। অর্থমন্ত্রী নিজেও সেটা উপলব্ধি করে বলেছেন, আমরা ঋণ নির্ভর বাজেট থেকে ধীরে ধীরে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই। কিন্তু বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার তার কতটা বাংলাদেশ এনশিওর করতে পারছে। অন্যান্য বারের মতো এবারও বাজেটে আয়কর সহ প্রত্যক্ষ করের হিস্সা 1/3 রাখা হয়েছে, অর্থাৎ বাকি 2/3 পরোক্ষ কর। ধনী গরিব সব মানুষের উপর সমানভাবে প্রযুক্ত হওয়া পরোক্ষ কর অবশ্যই ন্যায্যতার পরিপন্থী। আর সে কারণেই আমাদের মতো অর্থনীতির দেশগুলোকে সাধারণত প্রত্যক্ষ এবং পরোক্ষ করের অনুপাত 50-50 রাখা হয়। একটা সরকার কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য কতটুকু আন্তরিক সেটা বোঝা যায় তার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষায় বরাদ্দের পরিমাণ দেখলে। এই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 1.8 আর স্বাস্থ্য খাতে 0.9%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের মতো দেশে জিডিপির অন্তত 5% স্বাস্থ্য খাতে ব্যয় হওয়া উচিত, আর ইউনেস্কোর মতে সেটা 6%। এর মধ্যেই আমরা জানি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির অনুপাতের ব্যয়ে বাংলাদেশ দক্ষিণ
এশিয়ার সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে। স্বাস্থ্য খাতে বরাদ্দের চরম অপ্রতুলতার কারণে বাংলাদেশে স্বাস্থ্য খাতে ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তির খরচ 73% আর সরকার দেয় বাকি 63%। সে কারণে প্রতি বছর স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে অন্তত 65 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। মাননীয় স্পিকার, শিক্ষায় আমরা শুনতে পাচ্ছি তৃতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। আমি বিনীতভাবে বলবো, তৃতীয় ভাষা বাধ্যতামূলক করবার আগে আমাদের নজর দেওয়া উচিত কেন প্রাথমিক পাশ করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারে না, কেন জিপিএ 5 পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে একটা বাক্য গঠন করতে পারে না। আমি মনে করি ম্যান্ডারিন বা জার্মান শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, লিখতে পারা, বলতে পারার শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিলে তারা বিদেশের বাজারে যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে।